সাধারণ দৃষ্টিতে ঢাকার পুনর্গঠন ও বিকেন্দ্রীকরণের মাঝে কোনো অসামঞ্জস্য খুঁজে পাওয়া মুশকিল। তবে ঢাকা নিয়ে নাগরিক ভাষা ও তাদের স্বপ্নের দিকে একটু গভীর নজর দিলেই দৃশ্যমান হয়ে ওঠে এক ভয়ানক ফাঁদ। ঢাকার পুনর্গঠন ও বিকেন্দ্রীকরণের মধ্যে সমস্যার কি আছে? তবে চলুন দেখি নাগরিক সমাজের ঢাকা পরিকল্পনার কোথায় কত অন্ধকার। আমাদের নাগরিক লিবারাল সমাজ যখন ঢাকা শহরের পুনর্গঠন ও বিকেন্দ্রীকরণের কথা বলে তখন একটু থমকে দাঁড়ায়। থমকানোর কারণ অবশ্য এই নয় যে কেন্দ্রীয় ঢাকার প্রতি আমাদের মোহ বেশি, বরং ঢাকা নিয়ে আমাদের শিক্ষিত নাগরিক সমাজের দৃশ্যমান পরিকল্পনার আড়ালে দেখতে পাই আরেক ভয়ানক পরিকল্পনা। সাধারণ দৃষ্টিতে ঢাকার পুনর্গঠন ও বিকেন্দ্রীকরণের মাঝে কোনো অসামঞ্জস্য খুঁজে পাওয়া মুশকিল। তবে ঢাকা নিয়ে নাগরিক ভাষা ও তাদের স্বপ্নের দিকে একটু গভীর নজর দিলেই দৃশ্যমান হয়ে ওঠে এক ভয়ানক ফাঁদ। অনেকের অনুসন্ধিৎসু মন হয়তো এখনই অনুসন্ধানে নেমে পড়েছে, হয়তো মনে মনে বলে উঠেছে, ঢাকার পুনর্গঠন ও বিকেন্দ্রীকরণের মধ্যে সমস্যার কি আছে? তবে চলুন দেখি নাগরিক সমাজের ঢাকা পরিকল্পনার কোথায় কত অন্ধকার। ইকরাম কবিরের চিঠির কথা নিশ্চয়ই মনে আছে। গত পর্বে আমরা ওই চিঠির প্রাথমিক সংকট নিয়ে কথা বলেছিলাম। সেখানে দেখিয়েছিলাম কিভাবে তার চিঠিতে ক্ষমতার কাছাকাছি থাকার বাসনা লুকিয়ে আছে। আজকে আমরা দেখব তার চিঠিতে যে নাগরিক সমাজের স্বপ্নের ঢাকার কথা উঠে এসেছে, সেটা কিভাবে নিম্নবর্গের মানুষদের অপরায়ণ ও বহিষ্কারের সম্মতি উৎপাদন করে। কোনো একটা শহরকে নিয়ে যখন নতুনভাবে পরিকল্পনা করা হয় তখন আসলে কি ঘটে? পুরনো কাঠামোর পরিবর্তন, পুরনো আবাসের রূপান্তর, পুরনো কর্মসংস্থানের স্থানান্তর ঘটাতে হয়। কিন্তু এই সমস্ত ঘটনায় ক্ষতির সম্মুখীন হয় কে? উন্নয়ন প্রকল্পের আড়ালে ঠিক কাদের জীবনমানের উন্নয়ন ঘটে? ওই কথিত উন্নত শহরে কি নিম্নবর্গ তার জীবনযাপনে বহাল থাকতে পারে? ভাবনার বিষয় বটে। রাষ্ট্র যখন কোনো উন্নয়ন প্রকল্প হাতে নেয়, পুরনো কাঠামোকে ভেঙে আধুনিক কাঠামোতে রূপান্তর করতে চায়, স্বভাবতই প্রথম তার নজর যায় বস্তি কিংবা হকারের দিকে। কারণ এখানে যারা থাকে ও কাজ করে তারা নিম্নবিত্ত, তারাই কেবল আদিম। ফলে তাদের বসবাস ও কর্মসংস্থানের জায়গায় গড়তে হবে মডার্ন ফ্ল্যাট বা শপিং মল। কেননা তারা ক্ষমতাহীন, চাইলেই তাদেরকে অবৈধ বলে উচ্ছেদ করে ফেলা যায়। সত্যি বলতে এভাবেই দানা বাঁধে নাগরিকের স্বপ্নের ঢাকা। ইকরাম কবির যে ঢাকার স্বপ্ন দেখে সে ঢাকা কেবল নিম্নবিত্তের উচ্ছেদের মাঝেই লুকিয়ে আছে। অনন্য রয় সমসাময়িক নগর তত্ত্বের অন্যতম গুরুত্বপূর্ণ চিন্তাবিদ। তার অন্যতম গুরুত্বপূর্ণ অবদান হলো তিনি দেখিয়েছেন দরিদ্র মানুষের বস্তি, অনানুষ্ঠানিক বসতি বা হকারি কোনো ব্যতিক্রম বা এক্সেপশন নয়, বরং এগুলো সমসাময়িক নগরায়নের অবিচ্ছেদ্য অংশ। তার মতে রাষ্ট্র ও বাজার প্রায়শই উন্নয়ন, বিশ্বমানের শহর ইত্যাদি ভাষা ব্যবহার করে এমন নীতি গ্রহণ করে যা শহরকে বিনিয়োগ বান্ধব ও স্বপ্নের করে তোলে। কিন্তু এর ফলে দরিদ্র জনগোষ্ঠী হয়ে পড়ে আরও প্রান্তিক, আরও বিপন্ন। রয়ের সবচেয়ে বিখ্যাত ধারণাগুলোর একটি হলো আরবান ইনফরমালিটি। প্রচলিত ধারণায় অনানুষ্ঠানিকতা বা ইনফরমালিটি বলতে কেবল বস্তি, ফুটপাতের দোকান বা লাইসেন্সবিহীন অর্থনীতিকে বোঝানো হয়। কিন্তু রয় বলেন এটি ভুল। তার মতে অনানুষ্ঠানিকতা কেবল দরিদ্র মানুষের বৈশিষ্ট্য নয়, বরং রাষ্ট্র নিজেও অনানুষ্ঠানিকতা সৃষ্টি করে ও ব্যবহার করে। উদাহরণ হিসেবে তিনি দেখান কোনো বস্তিকে রাষ্ট্র অবৈধ ঘোষণা করে উচ্ছেদ করতে পারে। আবার একই রাষ্ট্র রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থে কোনো অভিজাত আবাসন প্রকল্পের জন্য পরিবেশ আইন বা ভূমি আইন শিথিল করে দেয়। অর্থাৎ আইন ও বেআইন দুটোকে রাষ্ট্র রাজনৈতিকভাবে ব্যবহার করে। তাই অনানুষ্ঠানিকতা কোনো স্থির অবস্থা নয়, এটি একটি মোড অফ গভর্নেন্স বা শাসন ব্যবস্থা। এই ব্যবস্থা এমন যেখানে রাষ্ট্রের সমস্ত অধিকার কেবল ইকরাম কবিরদের জন্যই বরাদ্দ থাকে। আর সেই অধিকার রক্ষায় নাগরিক সমাজ বহিষ্কার করতে চায় নগরের ছিন্নমূল খেটে খাওয়া নিম্নবিত্তদের। নাগরিক সমাজ যখন ঢাকা শহরের পুনর্গঠনের কথা বলে তখন আমাদের ভয় হয় নিম্নবিত্তের দুর্ভাগ্যের কথা চিন্তা করে। রয়ের সমালোচনার কেন্দ্রে রয়েছে ডিসপ্লেসমেন্ট বাই ডেভেলপমেন্ট বা উন্নয়নের মাধ্যমে উচ্ছেদের ধারণা। তিনি দেখান সুন্দর শহর, পরিচ্ছন্ন শহর বা স্বপ্নের শহর গড়ার নামে দরিদ্র মানুষকে প্রায়শই শহরের কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়। অথচ এই মানুষগুলো রিক্সা চালক, নির্মাণ শ্রমিক, গৃহকর্মী, পরিচ্ছন্নতা কর্মী, হকার। এরা প্রত্যেকে শহরের শ্রমবাজারকে সচল রাখে, শহরকে বাঁচিয়ে রাখে। আর তাদেরকেই উচ্ছেদ করতে চায় যে ভাষা ও স্বপ্ন
সেটা কখনোই সামাজিক ন্যায় বিচারের ভাষা হতে পারে না, বরং এটি সবসময় জমির মূল্য বৃদ্ধি ও পুঁজি সঞ্চয়ের ভাষা। এর সব থেকে ভালো উদাহরণ হলো হাল আমলের ঢাকা শহরের অগ্নি দুর্ঘটনা। বঙ্গবাজারের কথায় ধরা যাক, একসময় এখানকার হকার্স মার্কেটে নিম্নবিত্ত ব্যবসায়ীদের রুটি রুজির বন্দোবস্ত হতো। অগ্নিকাণ্ডের ঘটনার পর আজ সেখানে আধুনিক বহুতল ভবন নির্মাণাধীন। পূর্বে ওই মার্কেটে যাতায়াত ছিল নিম্ন আয়ের মানুষদের। শপিং মল তৈরির পর সেখানে ভিড় বাড়বে উচ্চবিত্ত মধ্যবিত্ত নাগরিক সমাজের। হয়তো এরই মধ্যে কর্মহীন বেশিরভাগ হকার পাড়ি জমিয়েছে বাধ্যতামূলক বিকেন্দ্রীকরণের দিকে। যে মার্কেট ছিল স্বল্প পুঁজির বাজার, নতুন শপিং কমপ্লেক্স উদ্বোধনের সাথে সাথে সেখানে ফুলে ফেপে উঠবে পুঁজিপতির পকেট। আগে যে মার্কেটের সামনে ছিল গরিব মানুষের ভিড়, ভবিষ্যতে সেটাই হবে মার্সিডিজ পাজারোর পার্কিং গ্যারেজ, রেস্তোরাঁ আর কফি শপের চমৎকার লন। এই যে বঙ্গবাজারে হকার্স মার্কেটের উন্নয়নের জোয়ার, আধুনিকায়নের তোড়জোড়, এটাই আসলে ঢাকা পুনর্গঠনের বাস্তবতা, যে বাস্তবতায় নিম্নবর্গের বাস্তুচ্যুতি হয়ে পড়ায় অন্তিম নিয়তি। ইকরাম কবিরদের মতো নাগরিক মধ্যবিত্তরা যখন পত্রিকার পাতায় স্বপ্নের ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন, তখন তারা নিম্নবর্গকে বহিষ্কার করার নাগরিক সম্মতি উৎপাদন করেন। আর তাকে সঙ্গ দেয় ঢাকার জনবিমুখ ভালগার সেকুলার মিডিয়া।